আজকে 24শে অগাস্ট 2024 শনিবার। আমরা আজকে থিম্পু থেকে রওনা দিচ্ছি পারোর উদ্দেশ্যে। থিম্পু থেকে পারোর দূরত্ব এই মোটামুটি 50 কিলোমিটার মতন, সময় লাগবে 1 ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টা। আর আজকের ওয়েদার দারুণ সুন্দর, দারুণ সুন্দর, রোদ উঠেছে আকাশে, মানে দিগন্তের দিকে অল্প অল্প মেঘ আছে, কিন্তু এই দিকটাতে পুরো নীল আকাশ, দারুণ সুন্দর ওয়েদার। আর আমরা এই যে এখন রয়েছি অগাস্ট মাসে, এইখানে থিম্পুতে আমরা টেম্পারেচার পেয়েছি মোটামুটি রাত্রিবেলায় 13 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, আর দিনের বেলায় 22 থেকে 24 ডিগ্রির মতন। কাজেই বেশ কমফর্টেবল ওয়েদার। আমাদের কিন্তু ভুটানে দারুণ লাগছে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর, এত সিস্টেমেটিক, মানে ছবির মতন সুন্দর বললে যেটা বোঝায় এক্স্যাক্টলি সেই রকম। চলিয়ে লেটস স্টার্ট। আমাদের যে গাইড সোনাম, সে আজকে কিছুটা নিচে তার বাড়ির থেকে সে উঠবে, তো আমরা এখন তিনজনেই যাচ্ছি। রাস্তায় সোনমকে আমরা পিক আপ করে নেব। চলিए। भूटान कैसा लगा सर? बहुत बढ़िया लग रहा है, यही तो वीडियो में बता रहे हैं। अच्छा, हम लोग का नहीं, आप लोग को खुश होना चाहिए। हम लोग का क्यों, हम लोग का कोई मतलब नहीं है, लेकिन हम लोग का गेस है आप लोग, ठीक है? तो आप लोग का खुश होना चाहिए। এখন ঘড়িতে সময় 10টা 23 ভুটানিস টাইম। আমরা রওনা দিয়েছি এখন। আমরা এই যে 3 দিন ধরে ভুটানের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কোথাও রাস্তায় কোনো জায়গায় দেখিনি যে গাড়ি ঘোড়ার মধ্যে একটা সেই ধাক্কাধাক্কি, একে টপকে এগিয়ে যাওয়া। কোথাও যদি কোনো গাড়ি দাঁড়ায়, ঠিক তার পেছনে গিয়ে আরেকটা গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর। এবং তারপরে হচ্ছে সবথেকে বড় কথা, আমি এই 3 দিনে গোটা ভুটানে মানে যতগুলো জায়গায় ঘুরছি, কোথাও একটা গাড়ির হর্ন শুনিনি। কোনো গাড়ি এখানে হর্ন দেয় না। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। অ্যালাউডই নেই, না? এটা একটা দারুণ ব্যাপার। মানে আপনার মনে হবে যেন একেবারে শান্ত স্নিগ্ধভাবে আপনি রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছেন। আর একটা কথা, গোটা ভুটানে কোথাও কিন্তু রেলপথ নেই, পুরোপুরি রেল যোগাযোগ ব্যবস্থাবিহীন দেশ। আর থিম্পু শহরের মধ্যে আপনারা কিন্তু ট্যাক্সি সার্ভিস পাবেন। এখানে মোটামুটি ডিস্টেন্স অনুসারে হয় ওই 100 থেকে 150 টাকার মধ্যে ট্যাক্সি সার্ভিস। প্রচুর ট্যাক্সি সার্ভিস রয়েছে, কিন্তু কোনো অটো বা টোটো এইসব কোনো কিছু নেই। আমরা এই যে ভুটানে বিভিন্ন জায়গায় ঘুরছি, গতকাল যে পুনাখায় গিয়েছিলাম, পুনাখাংচু রিভার, বা এই যে থিম্পুতে থিম্পুচু, এই সকল রিভারগুলি, বা আজকে যে পারোতে যাব, পারোচু রিভার দেখব, তো এই সকল রিভারগুলি কোনোটিই কিন্তু ভুটানের মেইন রিভার নয়। ভুটানের মেইন রিভার হচ্ছে মানস, সেটা ইস্টার্ন ভুটানে। वेलकम एंड गुड मॉर्निंग। आइए। अच्छा चलो चलो समझा। পারো যাওয়ার পথে আমরা এখানে রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম। এখানে দুটো নদীর কনফ্লুয়েন্স আছে। আর এই যে গেটটা আমরা পার করে আসলাম, এই গেটটা পার করে 3 দিকে 3টে রাস্তা গেছে। এই যে দেখুন, এই দিকে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি গেছে ফুন্টসিলিংয়ের দিকে। আর এই নদীর উপর দিয়ে ব্রিজ, এই ব্রিজ ক্রস করে দুদিকে দুটি রাস্তা গেছে। এই দিকে যে রাস্তাটি গেছে সেটি গেছে হায়ের দিকে, এবং এই পাশে যে রাস্তাটি গেছে সেটি যাচ্ছে পারোর দিকে। আর এই গেটটি ক্রস করে আপনি থিম্পু ডিস্ট্রিক্টে প্রবেশ করছেন। এইখানে দেখুন রয়্যাল কিং এবং রয়্যাল কুইন, তাদের ছবি এখানে রয়েছে। ভুটানের বিভিন্ন জায়গাতেই ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার ওয়াংচুক এবং জেটসান পেমা, তার রানী, তাদের ছবি রয়েছে।
এখানে যে দুটি নদী এসে মিলিত হচ্ছে তার মধ্যে একটির নাম হচ্ছে পাচু এবং আরেকটির নাম হচ্ছে ওয়াংচু। এই দিক থেকে যে নদীটি আসছে সেটি হচ্ছে পাচু, আর এই দিক থেকে যে নদীটি আসছে সেটি হচ্ছে ওয়াংচু। পাচুয়ের জল দেখুন সবুজ রঙের, আর ওয়াংচুর জল কিছুটা গ্রে কালারের। এই দুটি নদী একত্রিত হয়ে একসাথে প্রবাহিত হচ্ছে। আর এর মধ্যে এই নদীর পাড়ে এই যে কনফ্লুয়েন্সে যে স্তূপাগুলি রয়েছে, এই স্তূপাগুলির মধ্যে একদম প্রথমে এই যে স্তূপাটি, এটি হচ্ছে নেপালি টাইপের স্তূপা। আর তারপরে যেটি রয়েছে, যেটা ইয়েলো একটা টম্ব রয়েছে, সেটি হচ্ছে টিবেটিয়ান টাইপ। এবং তারপরে যেটি স্কোয়ার টাইপের একটি স্তূপা রয়েছে যতটুকু দেখা যাচ্ছে, সেইটা হচ্ছে বুদ্ধিস্ট টাইপের স্তূপা। ভুটানের অরিজিনাল নেম কিন্তু ড্রুকিউল। ড্রুক কথার অর্থ হচ্ছে বজ্র, ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। পারো যাওয়ার পথে পাচু নদীর ধারে আমরা একটি দারুণ সুন্দর জায়গাতে দাঁড়ালাম। এই পাচু নদীর ওপারে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটিতেও আমরা যাব। আর এইখানে একটি আয়রন ব্রিজ রয়েছে, এই যে দেখুন এই আয়রন ব্রিজ, বহু পুরনো আয়রন ব্রিজ। এই ব্রিজটি 15th সেঞ্চুরিতে তৈরি এবং ব্রিজটি তৈরি করেছিলেন যিনি, তার নাম হচ্ছে থাংটান গালপো। তিনি সমগ্র ভুটানে এইরকম দুটি ব্রিজ তৈরি করেছিলেন। এছাড়াও ভুটান, তিব্বত, চীন বিভিন্ন জায়গায় এই আয়রন ব্রিজ তৈরি করার জন্য ইনি বিখ্যাত। এখন এই ব্রিজটা দিয়ে ওপরে যাওয়া যায় না আর, কিন্তু এই ব্রিজটির পাশে আরেকটি নতুন ব্রিজ তৈরি করা হয়েছে, যে ব্রিজটি দিয়ে এখন পারাপার করা হয়। চলো নদীর ওপরের ওই মনস্ট্রিতে যাই। এখানে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। আরে হাসির কি আছে, মানুষ হোঁচট খেতে পারে না? এই ক্যামেরায় বলছি দেখতে পাইনি, সামনে হোঁচট খেয়েছি, তাতে এত হাসে। চল দেখবো তোরা হোঁচট। হ্যাঁ নদীতে পড়ে যেতাম না, না চল চলো। এই যে এখন এই নতুন সাসপেনশন ব্রিজটি তৈরি হয়েছে, এই ব্রিজটি পার করে আমরা ওপারে যাব। নদীর এপারটায় এসে এবার আমরা পাহাড়ের ওপরে যে মনাস্ট্রিটিতে যাচ্ছি, এর নাম হচ্ছে তাচোগ মনাস্ট্রি। এই মনাস্ট্রিটি ভুটানের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনাস্ট্রি। 15th সেঞ্চুরিতে এটি তৈরি হয়েছিল এবং তৈরি করেছিলেন, এই যে বললাম আয়রন ব্রিজটি যিনি তৈরি করেছিলেন, থাংটান গালপো তিনি। এই থাংটান গালপো ভুটান, তিব্বত, চীন সমস্ত জায়গা মিলিয়ে মোট 108টি আয়রন ব্রিজ তৈরি করেছিলেন। শুধু তাই নয়, তিনি বৌদ্ধ ধর্মে অসম্ভব বিশ্বাসী ছিলেন। এই ব্রিজটি তৈরি করার সময় একদিন তিনি এখানে মেডিটেশন করছিলেন এবং মেডিটেশনের সময় তিনি স্বপ্নে একটি চলমান ঘোড়ার রূপে বুদ্ধকে দর্শন করেন। জাতকের গল্পে আছে বুদ্ধদেব বোধিলাভের আগে যে বিভিন্ন জন্মগুলি গ্রহণ করেছিলেন, তার মধ্যে তার একটি জন্ম ছিল ঘোড়ার রূপে, এবং ভুটানি ভাষায় তা কথার অর্থ হলো ঘোড়া। এবং তার থেকেই এই যে মনাস্ট্রিটি তিনি এখানে তৈরি করেন, তার নাম হয় তাকোগ মনাস্ট্রি। এই মনাস্ট্রিতে আসতে গেলে আপনাদের কিন্তু এই পথ দিয়ে কিছুটা উঠে আসতে হবে, বেশিক্ষণ নয়, 5-10 মিনিট মতন। এই দেখুন এই হচ্ছে তাচোগ মনাস্ট্রি। পাহাড়ের উপরে কি অসাধারণ মনাস্ট্রি, চারিদিকের ভিউ দেখুন, অপূর্ব। এই দিক দিয়ে মনাস্ট্রির এন্ট্রি, কিন্তু মনাস্ট্রির ভেতরে ছবি তোলা নিষেধ। হ্যালো,
চারিদিকে পাহাড়, তার মধ্যে একটা পাহাড়ের ওপরে দাঁড়িয়ে রয়েছি আর দারুণ হাওয়া দিচ্ছে এখানে। ভুটানের বিভিন্ন জায়গায় আমি এরকম অনেক স্তূপা দেখতে পাচ্ছি। তো আমি আমাদের গাইডকে জিজ্ঞেস করছিলাম এগুলো কি, এই ছোট ছোট জিনিসগুলো। তো আমাদের গাইড সোনাম বলল যে দেখুন এর ভেতরে একটা ছিদ্রও করা আছে। এই ছিদ্রের মধ্যে নাকি কাগজে মুড়িয়ে মন্ত্র লেখা থাকে। সেই মন্ত্রটা এই জন্যই লেখা থাকে যে এই জন্মে যে মানুষ মারা গেল, মানে ধরুন আমার যদি প্রিয়জন মারা যায়, তার যখন পরবর্তী জন্ম হবে সে যেন খুব ভালো মানুষ হিসাবে জন্মগ্রহণ করতে পারে। সেই বিশ্বাসে ওরা তাদের উদ্দেশ্যে এরকম করে স্তূপা তৈরি করে রাখে। এবং এই স্তূপাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায়, নদীর ধারে, পাহাড়ের ধার দিয়ে, রাস্তার ধারে, বিভিন্ন জায়গায় দেখা যায়। আর এগুলো নাকি দেখা ভীষণ শুভ। এই পাঁচু নদীর ধারে একটা দারুণ সুন্দর জায়গায় এসে দাঁড়ালাম। तुम नहीं आओगे सनम? आओगे? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা একেবারে রিভার বেড পর্যন্ত যাচ্ছি। এখানে কি অসাধারণ ভিউ দেখুন। এই বুবু আর রাই গিয়ে ছবি তুলতে শুরু করে দিয়েছে। এখানে অনেকে এসছেন, এসে পিকনিক করছেন। দারুণ সুন্দর জায়গা। কেমন লাগছে? অসাধারণ, বিউটিফুল বিউটিফুল। স্নান করতে পারলে সবচেয়ে ভালো হতো। আর আজকে ওয়েদারটাও তো খুব ভালো, ভীষণ ভালো, সানি ওয়েদার। এই জন্য ছবিগুলো খুব ভালো ভালো উঠছে আর কি। আর মন দিয়ে ছবি তুলে যাচ্ছিস তোরা। একদম ফর ইনস্টাগ্রাম। এখন আমরা এসে নামলাম ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পারো এয়ারপোর্টের ভিউ পয়েন্টে। এইখান থেকে পারো এয়ারপোর্ট দারুণ সুন্দর দেখা যায়, খুব সুন্দর ভিউ পাওয়া যায়। যদি এখন প্লেন ওঠানামা করে তাহলে দেখতে পাবো। আর এয়ারপোর্টের লোকেশনটা অসাধারণ। নদী বয়ে যাচ্ছে, তার পাশে রানওয়ে, ব্যাকড্রপে এরকম পাহাড়, আর ওইদিকে নীল আকাশ। অসাধারণ অসাধারণ। কি রাই, কেমন লাগছে এয়ারপোর্টটা? খুব সুন্দর, বেশ ছোট, একদম ছোট এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে ল্যান্ডিং করানো অসম্ভব ডিফিকাল্ট, কারণ পেছনে ওই যে ভ্যালিগুলো আছে ওর ফাঁক দিয়ে প্লেনকে আসতে হয়। আর রানওয়েটাও খুব ছোট, তো ল্যান্ডিং ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ক্রিটিক্যাল ল্যান্ডিং। আমার মা বাবা তো এ নিয়ে অনেক পড়েছে, আর বেশ ফ্লাইং ফোবিয়া আছে বাবার। আমি অনেকবার বলেছিলাম পারোতেই ডিরেক্টলি চলে আসি ফ্লাইটে, এমন ভয় পেলো যে না না পারবে না, ল্যান্ডিং নাকি পাইলট করতে পারবে না, তাই আমরা ট্রেনে এসেছি।
আর এই এয়ারপোর্টে ল্যান্ডিং করা এতটাই ডিফিকাল্ট যে পাইলটদের স্পেশাল ট্রেনিংও দেওয়া হয় এখানে ল্যান্ড করানোর জন্য। কিন্তু সবই তো হলো, একটা প্লেনও তো নামছে না, আমাদের কপালে বোধহয় দেখা নেই। তা সোনাম বলছিল যে 2-3টের সময় নামতে পারে, কিন্তু এখন তো বাজে 1টা সবে। খুব দেখতে ছোট এয়ারপোর্ট, খুবই ছোট। এয়ার ট্রাফিক নেই বললেই চলে। এতক্ষণ থেকে শুধু একটা হেলিকপ্টার দেখতে পেলাম, এখনো পর্যন্ত কোনো প্লেনের দেখা নেই। তাই আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিয়েছি। আমরা পারোতে এসে পৌঁছালাম, এখন ঘড়িতে সময় 1:30। বেশ কতগুলো সাইট সিইং করতে করতে আসলাম। এখন পারোতে এসে আমরা এই যে এই হোটেলে চেক ইন করবো এবং তারপরে আবার পারোর অন্যান্য জায়গাগুলি মানে পারো জং, তারপরে মিউজিয়াম এবং ওখানে একটি টেম্পল আছে, সেই সব জায়গাগুলি আমরা ঘুরতে বেরোবো। এই হচ্ছে হোটেল, পেঞ্চু হোটেল পারো। আমরা যে ট্রাভেল এজেন্সির প্যাকেজে এসেছি তারা পারোতে আমাদের যে রুম দিয়েছে, রুমটা দেখুন, এই হচ্ছে রুম। খুব বড় আর সবচেয়ে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা তো একেবারে নিট অ্যান্ড ক্লিন, যেটা সবার আগে প্রয়োজন। পারোতে পৌঁছেই আমরা ভাবলাম যে এখানে আমরা লাঞ্চ করে নেব। এখানে এই যে সোনাম ট্রফল রেস্টুরেন্ট, এইখানে আমরা লাঞ্চ করতে এসেছি। পারো টাউনে মূল মার্কেট এরিয়ার মধ্যেই এই রেস্টুরেন্ট, বহু পুরনো রেস্টুরেন্ট। পারোতে আমার বেশ মোস্ট অ্যাওয়েটেড রেস্টুরেন্ট সোনাম ট্রফেল। আমি অনেক ভালো ভালো রিভিউজ পড়েছি সোনাম ট্রফেলের, আর এটা বেশ ফেমাস রেস্টুরেন্ট এখানের। তো আজকে আমরা নিয়েছি হচ্ছে মোমো, পকোড়া, আর তার সাথে থুকপা ট্রাই করছি, এখানে নাকি বেশ ভালো বানায়, তো হোপিং ফর রিল গুড থুকপা। আর ওদিকে ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, তো দেখা যাক। এখানেই লাঞ্চ করছি আজকে। চিকেন পকোড়ার সাইজ তো দুর্দান্ত। ফ্রাইড রাইসটা খুব ভালো বানিয়েছে, একটু নুন কম লাগছে আমার, আমি একটু উপর থেকে নুন আর পেপার ছড়িয়ে নিলাম, এখন টেস্টটা খুব ভালো হয়েছে। তবে এই চিলি চিকেনটা মোটামুটি বেশ ভালোই। হ্যাঁ, চিলি চিকেনটা আসলে ড্রাই চিলি চিকেন দিয়েছে, গ্রেভি দেয়নি, কিন্তু টেস্টটা ভালো, খুবই ভালো টেস্ট। ফ্রাইড রাইসটা নুন কম ছাড়া আর কোনোই প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝলাম, এই রেস্টুরেন্টে নুনটাই একটু কম দেয় রান্নায়, মানে আমরা থুকপাও নিয়েছি, থুকপাতেও দেখছি নুন একেবারেই লেস। এখানে না ব্যাপারটা হচ্ছে প্রায় সব রান্নাতেই নুন খুব কম দেয়। তো থুকপা যেহেতু এমনি একটা খুব লাইট খাবার, ওখানে নুন না দিলে না, ওই নুনটাই হচ্ছে একমাত্র স্পাইস পড়ে থুকপার মধ্যে, তো ওটাই যদি বাদ চলে যায় কিছুই আর থাকে না। তা আমি বললাম যে একটুখানি চেঞ্জ করা যায় কিনা ব্যাপারটাকে, তো ওরা একবারেই একদম খুবই কাইন্ডলি করে দিল, নুন দিয়েছে আর একটু। এখন খুবই সুন্দর লাগছে, এখন স্যুপের ফ্লেভার আসছে একটা। আমিও একটু গোলমরিচ অ্যাড করলাম,
এখন ভালো লাগছে বেশ খেতে। আজকে আমাদের লাঞ্চের বিল হলো 1628 টাকা। আর এখানে কিন্তু একটা মজার ব্যাপার, আমাদের কাছে তো অনেক ভুটানি টাকা জমে গেছে, আবার ইন্ডিয়ান টাকাও তো আছেই সঙ্গে। তো এখানে কিন্তু দুটো মিলিয়ে মিশিয়েই আমরা টাকা দিতে পারি, এ নিয়ে কোনো সমস্যা নেই। এখানে ইন্ডিয়ান টাকাও চলে, ভুটানের টাকাও চলে, কিন্তু আমাদের ওখানে কিন্তু ভুটানের টাকা চলবে না। সুতরাং এখানে শেষ করে তবে যাবেন। দারুণ সুন্দর লাঞ্চ করলাম আমরা। এখন আমরা যাচ্ছি পারো ফোর্ট্রেস। সোনাম, পারো ফোর্ট্রেস, ওকে, পারো ফোর্ট্রেস দেখতে। এখন আমরা এসেছি পারো জংয়ের সামনে। এই জংটি হলো ভুটানের সেকেন্ড লার্জেস্ট জং এবং 1645-এ এই জংটি তৈরি করা হয়েছিল। এর স্থানীয় নাম রিনপং জং। বাহ, এখানে কি সুন্দর বাগান করা, অসাধারণ। পারো জংয়ে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। এই ভুটানে একটা জায়গা পেলাম যেখানে উইদাউট এন্ট্রি ফি। আমরা যে গতকাল পুনাখা জং দেখেছিলাম সেইখানে 3টে কোর্টিয়ার্ড ছিল, আর এই পারো জংয়ে 2টি কোর্টিয়ার্ড। আর এই কোর্টিয়ার্ডের মাঝখানে এই যে উঁচু যে জায়গাটি রয়েছে এটিকে বলা হয় উচি ভুটানি ভাষায়, সেন্ট্রাল টাওয়ার। এই জংটির ভেতরেও অসাধারণ কারুকার্য। এই কোর্টিয়ার্ডগুলির চারিদিকে যে বিল্ডিংগুলি রয়েছে, কাঠের কারুকার্য এত সুন্দর খোদাই করা এবং বিভিন্ন পেন্টিং এত সুন্দর রয়েছে, দেখবার মতো। এই পারো জং হলো ভুটানের সেকেন্ড লার্জেস্ট জং, আর ভুটানের লার্জেস্ট জং হলো থংসা, সেটি রয়েছে সেন্ট্রাল ভুটানে। এই কোর্টিয়ার্ডের নিচে যে বিল্ডিংগুলি রয়েছে, এই যে বিল্ডিংগুলি, এইখানে বিভিন্ন গভর্নমেন্টের অফিস রয়েছে। এই নিচে নেমে গিয়ে এইখানটাতে হচ্ছে সেকেন্ড কোর্টিয়ার্ড। এই জায়গাটা থেকে দেখুন পুরো পারো ভ্যালির কি অসাধারণ ভিউ। নিচ দিয়ে বয়ে যাচ্ছে পারোচু নদী। গতকাল পুনাখা জং দেখেছিলাম, সেটি অবশ্য আরও ভালো ছিল, কিন্তু এই জংটিও অসাধারণ। অবশ্যই আসবেন এখানে। এইখান থেকে দেখুন এই যে মিউজিয়ামটি দেখা যাচ্ছে, এই মিউজিয়ামটি আগে ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার হতো। এই পারো জংয়ের নিচে এইখানে হচ্ছে ভুটানের ন্যাশনাল মিউজিয়াম। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 500 টাকা। তো আমাদের গাইড বললেন এখানে পুরনো দিনের কিছু অস্ত্রশস্ত্র আছে, আর কিছু পুঁথিপত্র, প্রাচীন ভুটানের রাজাদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র সেইগুলি আছে। কিন্তু আমরা আজকে এমনিতেই দেরি হয়ে গেছে অনেকটা, আমরা তার জন্য আজকে এই মিউজিয়ামটি স্কিপ করছি। আমরা মিউজিয়ামে যাচ্ছি না। আর 500 টাকা দিয়ে 3 জন মিলে, মানে আর সত্যি কথা বলতে কি এন্ট্রি ফি দিয়ে আর পেরে উঠছি না। মিউজিয়ামটি আপনাদের আমি বাইরে থেকেই দেখাচ্ছি, আপনারা চাইলে এসে অবশ্যই দেখতে পারেন।
আমরা এখন এসেছি ভুটানের সবথেকে প্রাচীন মন্দিরে। এই মন্দিরটি 7th সেঞ্চুরিতে তৈরি করেছিলেন তিব্বতের এক রাজা সেনসিং গেমপো। এই অঞ্চলে একটি ডিমন ছিল, তাকে দমন করার পরে তিনি এই অঞ্চলে 108টি মন্দির ওই ডিমনের দেহের বিভিন্ন জায়গাতে তৈরি করেন, যার মধ্যে 2টি হলো এই ভুটানে। একটি হচ্ছে এইখানে এই পারোতে এবং আরেকটি হচ্ছে সেন্ট্রাল ভুটানের বুমথাঙে। এই ডেমনের লেফট ফিট যেটা, সেই লেফট ফিটে যে মনাস্ট্রিটি তৈরি হয় সেটি হচ্ছে পারোতে, তার নাম হচ্ছে কিচুলাখাং। এবং লেফট নিতে যে মনাস্ট্রিটি তৈরি হয় তার নাম হচ্ছে জাম্বালাখাং, সেটি হচ্ছে বুমথাঙে। এখানে 2টি কমলালেবুর গাছ রয়েছে এবং এখানকার মানুষ বিশ্বাস করেন যে পরম করুণাময় বুদ্ধের আশীর্বাদে এই গাছে ফল ফলে এবং এই গাছের কমলালেবু শুধুমাত্র বুদ্ধের চরণেই নিবেদন করা হয়, অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না। এইখানে এই মন্দিরের ভেতরে বুদ্ধের একটি অত্যাশ্চর্য মূর্তি রয়েছে, সেটি হচ্ছে 1000 হাত বিশিষ্ট এবং 11টি মস্তক বিশিষ্ট মূর্তি। এবং এই যে 108টি মন্দির, এই 108টি মন্দিরেই কিন্তু এই মূর্তিগুলি হচ্ছে অভিন্ন, অর্থাৎ একই রকম দেখতে। আরও আরেকটি জিনিস দেখুন, দেখাচ্ছি, এদিকে আসুন। এখানে এই যে ঘণ্টাটি দেখছেন, এই ঘণ্টাটি বাঁধা রয়েছে। ভুটানের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্দিরে মনাস্ট্রিতে গেলে আপনারা এরকম ঘণ্টা দেখতে পাবেন, কিন্তু কোনো সময় এই যে শক্ত করে ঘণ্টাটি দেখেছেন বাঁধা রয়েছে, কোনোভাবে নাড়ানো যাচ্ছে না। কোনো সময় কোনোভাবে এই ঘণ্টাটিকে বাজানোর চেষ্টা করবেন না, যে বাঁধন খুলে দিয়ে বাজিয়ে দিলাম তা কিন্তু করবেন না। এই ঘণ্টাটি যে মুহূর্তে বাজানো হবে, এই মন্দিরে বা কোনো একটি মনাস্ট্রিতে যতজন সন্ন্যাসী রয়েছেন তারা সবাই কিন্তু এসে এই উঠোনটিতে জমা হবেন এবং তখন আপনাকে সেই সন্ন্যাসীদের সন্তুষ্ট করবার জন্য তাদের একবেলার অন্ন প্রদান আপনাকে করতে হবে। মানে যতজন থাকবে ততজনের জন্য একবেলার অন্ন প্রদানের দায়িত্ব আপনাকে নিতে হবে। কাজেই এই ঘণ্টাটি বাজাবার সময় কিন্তু সাবধান। এই কিচুলাখান মন্দির থেকেই আমরা শেষ করব আমাদের আজকের পারো সাইট সিইংয়ের ভিডিও। আর আমাদের আজকের এই পারো ভ্রমণের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।